আমি কখনো মা হতে পারবো না বলে আজ আমার স্বামী দ্বিতীয় বিয়ে করছে। আমাকে দুদিন যাবত একটা ঘরে আটকে রেখেছে। আমার শাশুড়ি বলেছে আমার মতো অলক্ষী অপরাধ ছায়া যাতে তার ছেলের উপর না পড়ে। বাড়ি থেকে বেরিয়ে যেতেও বলেছিল, কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই বলে মুখ বুজে সবটা সহ্য করছি। যাওয়ার জায়গা নেই বলতে আমার আজ সব থেকেও কিছুই নেই। সবই আমি হারিয়েছি 7 মাস আগে। আমি আমার স্বামীর বিয়েটা চুপচাপ মেনে নিয়েছি, কারণ আমি তো কখনো আমার স্বামীকে সন্তান সুখ দিতে পারবো না, আর না পারবো তাদের বংশধর দিতে। হঠাৎ দরজা খোলার শব্দে আমার ধ্যান ভাঙে। সামনের ব্যক্তিটিকে দেখে আমার চোখ জোড়া ছলছল করে ওঠে। সামনে থাকা ব্যক্তিটি আর কেউ নয়, আমারই স্বামী শরীফ আহনাফ। সে ধীর পায়ে আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। আলতো হাতে আমার গাল ছুঁয়ে কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। আমি তার স্পর্শে চোখ বন্ধ করে অনুভব করি। পর মুহূর্তেই মনে পড়ে যায় আজ তো তার বিয়ে, এখন সে এখানে কিভাবে? তবে কি বিয়েটা হয়ে গেছে? সে কি আজ অন্য কারো হয়ে গেল? ভাবতেই বুকের ভিতর তোলপাড় হয়ে যাচ্ছে। এতক্ষণ নিজেকে যতই বোঝাই না কেন, এখন আর নিজেকে শক্ত রাখতে পারছি না। ইচ্ছে করছে তাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে, যেখানে সে শুধু আমার হবে, শুধু আমার হবে। এসব ভাবতেই চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আমার চোখের পানি তিনি সযত্নে মুছে দিয়ে বলে ওঠে, ক্ষমা করো আমাকে। কথাটা শোনার পরে একটা ব্যথা অনুভব করি আর ঢলে পড়ি তার বুকে। সে পরম আবেশে আমাকে বুকে আগলে নেয়। যখন আমার জ্ঞান ফিরে, তখন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি। আমি ধরফড়িয়ে বিছানা থেকে উঠতে গেলে হাতে টান অনুভব করি। হাতের দিকে তাকিয়ে দেখি স্যালাইন লাগানো। পরক্ষণে স্যালাইনের ক্যানেলটা টান দিয়ে খুলতে গেলে আরেকটা হাত আমার হাত ধরে ফেলে। আমি তাকিয়ে যাকে দেখি তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কিন্তু তাকে দেখে আর চোখের জল আটকে রাখতে পারিনি। তাই ঝাঁপিয়ে পড়ি তার বুকে আর হাউমাউ করে কাঁদতে থাকি। আমি নিঃস্ব হয়ে গেছি মা, আমি নিঃস্ব হয়ে গেছি। আমার সোনার সংসার ভেঙে গেছে মা। আমার স্বামী আজ অন্য কারো হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি মা, সব হারিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেছি। মা আমার মাথা হাত বুলিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, কে বললো তুই নিঃস্ব হয়ে গেছিস? হ্যাঁ, আমরা আছি তোর পাশে, তোর পুরো পরিবার আছে তোর পাশে। তুই শান্ত হ মা। একটা বেমানের জন্য না করো কাঁদতে তোমার মেয়েকে। ভালোবাসা ফুরিয়ে গেছে, ছেড়ে দিয়েছে। 2 দিনের ভালোবাসার জন্য তোমার মেয়ে তার পরিবার পরিজন সব ছেড়ে চলে গিয়েছিল। এখন সব ভালোবাসা শেষ হয়ে গেছে, তাই ফেলে চলে গিয়েছে। দরজা দিয়ে ঢুকতে ঢুকতে কথাটা বলল শাহজাহান সাহেব। আমি বাবার কণ্ঠ শুনে মাকে ছেড়ে মুখ তুলে তাকিয়ে দেখি বাবা দাঁড়িয়ে আছে, আর তার পাশে আমার ছোট 2 ভাই ফরহাদ আর আরাফাত। মা বাবাকে ধমকে বলে উঠল, তুমি থামো, মেয়েটার এমনিতেই মন মানসিকতা ভালো না, তার উপর তুমি এভাবে বলে মেয়েটাকে আর কষ্ট দিও না। বাবা মায়ের কথা শুনে চুপচাপ কেবিন থেকে বেরিয়ে গেলেন। আর তখনই আমার পাশে আমার ছোট ভাই আরাফাত এসে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, আপু তুই কাঁদিস না প্লিজ। তোকে যে বা যারা কষ্ট দিয়েছে তাকে আমরা 2 ভাই কঠিন শাস্তি দিব। ছোট ভাইটার কথা শুনে তাকে বুকে আগলে ধরে আবারও কেঁদে উঠি আমি। তখনই পাশে থেকে ফরহাদ ধমকে বলে ওঠে, এত কাঁদিস কেন বলতো? তোরা মেয়েরাও না এই একটা কাজই করতে পারিস। কান্না বন্ধ কর, নয়তো এই হসপিটালের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। এই তোরা থামবি? এখান থেকে যা তো তোরা, তোদের আপুর সাথে আমার কথা আছে, যা এখন এখান থেকে। মায়ের কথা শুনে চুপচাপ ফরহাদ আরাফাত বের হয়ে যায় কেবিন থেকে। তখন মা আমার পাশে বসে মাথা হাত বুলিয়ে বলে ওঠে, তোর বাবার কথা কিছু মনে করিস না মা, জানিসই তো মানুষটা কত রাগী। আর তুই সেদিন শরীফের সাথে পালিয়ে গেলি, সেটা তোর বাবা এতদিনও মেনে নিতে পারেনি, তাই ওভাবে বলে ফেলেছে। তুই কষ্ট পাস না মা। না মা, কি মনে করব, বাবা তার জায়গায় ঠিকই আছে, কিন্তু মা আমি এখানে কিভাবে, আর তোমরাই বা এখানে কিভাবে? আমার কথা শুনে মা কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, হসপিটাল থেকে ফোন দিয়ে তোর কথা বললো, তখন সেটা শুনে আমি আসলাম, কিন্তু আমি তো ওই বাড়িতে ছিলাম, এখানে কিভাবে এলাম আমি? মা আমার
শুনে আবারও কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, সেটা তুই ভালো জানবি। এখন এসব বাদ দিয়ে একটু খেয়ে নে, তারপর বাড়িতে ফিরবো আমরা। মার কথা শুনে ভাবতে লাগলাম, আমি কিভাবে এখানে এলাম। তখনই মনে পড়লো, ঘাড়ে কিছু একটা ব্যথা অনুভব হওয়ার পর জ্ঞান হারায়, তারপর আর কিছু মনে নেই। তখন মা আমার মুখের সামনে খাবার তুলে বলে ওঠে, খা কর, সুপটা খেয়ে নে। আমার গলা দিয়ে খাবার নামবে না মা, আমি এখন কিছু খাবো না, আমাকে বাড়িতে নিয়ে চলো। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে মা, বাড়িতে নিয়ে যাবো তো, কিন্তু তার আগে খেয়ে নে, নয়তো বাড়িতে নিয়ে যাবো না। অতঃপর মায়ের জোরাজুরিতে খেয়ে নিলাম। আমি সাদিয়া, গতবার এসএসসি পরীক্ষা দিয়েছি, তারপর আর পড়ার সৌভাগ্য হয়নি। শরীফের সাথে 3 বছরের রিলেশন ছিল। বাড়িতে জানানোর পর দুই পরিবারের কেউ মেনে নেয়নি, তাই ভালোবাসার পূর্ণতা দেওয়ার জন্য পালিয়ে বিয়ে করি। বিয়ের পর আর পড়াশোনার কথা মাথায় আনেনি। বাবা মা ছোট 2 ভাই নিয়ে আমার পরিবার। আমার ছোট 2 ভাই টুইন। আমার বাবা ছোটখাটো একটা ব্যবসা করে আর মা গৃহিণী। ছোট 2 ভাই ক্লাস 8-এ পড়ছে। শরীফের পরিবারে তার বাবা মা, বড় 1 ভাই, ভাবি আর তাদের মেয়ে স্বর্ণা, 1 বছর বয়স, আর ছোট 1 ভাই অমিত, সে ক্লাস 7-এ পড়ছে। তাদের সাথে তাদের চাচা চাচি, চাচাতো বোন নীলুফাও থাকে। নীলুফা আপা শরীফের 1 বছরের ছোট, অনার্স 2nd ইয়ারে পড়ছে এবার। শরীফ এবার ডিগ্রি 3rd ইয়ারে পড়ছে, আর তার পাশাপাশি বাবা আর বড় ভাইয়ের সাথে বিজনেস সামলাচ্ছে। কেটে গেছে 1 মাস, এই 1 মাসে অনেক কিছু পাল্টে গেছে। নিজেকে যতটা সম্ভব শক্ত করার চেষ্টা করছি। সারাদিন নিজেকে যত শক্ত রাখি, কিন্তু রাতের বেলা পারি না। তখন মন খুলে কাঁদি, কেউ সে কান্না দেখে না। শরীফের সাথে বারবার কথা বলতে ইচ্ছে করে। সে কি আমাকে ভুলে গিয়ে তার নতুন বউকে নিয়ে সুখে আছে? আমার কথা কি তার একবারও মনে পড়ে না? এসব ভেবে খুব কষ্ট হয়। আমার বাবা এই কয়দিনে আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে, কিন্তু বাবা স্পষ্ট করে বলে দিয়েছে ওই পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ করা যাবে না। তাই আমি আর কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি। ওই বাড়িতে কারোর সাথে কথা বললে পুরনো ক্ষতটা আবার নতুন হয়ে উঠবে। আর মা সবসময় চোখে চোখে রাখে আমাকে। ছোট 2টা ভাইয়া সারাদিন পাশে থাকে। স্কুল থেকে ফিরেই তাদের গল্পের ভান্ডার খুলে বসবে, কি কি করেছে সারাদিন স্কুলে। মা চাইছে আমি ভার্সিটিতে ভর্তি হয়ে জীবনটা নতুন করে সাজাতে। আমিও রাজি হয়ে যাই। পড়াশোনার মধ্যে থাকলে তো নিজেকে ব্যস্ত রাখতে পারবো। ব্যস্ততার মধ্যে থাকলে হয়তো শরীফ আহনাফ নামের লোকটার কথা ভুলে থাকতে পারবো। রাতের খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দেওয়ার পরপরই ফোনটা বেজে ওঠে। আমি রিসিভ করে বলে উঠি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওপাশটা নীরব। হ্যালো, কে বলছেন আপনি? ওপাশে আবারও নীরব। আজব তো, কথা না বললে ফোন কেন দিয়েছেন? কথাটা বলে রেগে ফোনটা রেখে দিই আর শুতে চলে যাই। অন্যদিকে ফোনের অপর পাশের মানুষটা একটা তৃপ্তির হাসি হাসে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। কালো একটা গাউন পরেছি, তার সাথে ম্যাচিং হিজাব, চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিক। কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিচে নেমে এলাম। তারপর বাবার সাথে চললাম ভার্সিটির উদ্দেশ্যে। বাবার পরিচিত একজনের ভার্সিটিতে ভর্তি করাবে। দীর্ঘ 1 ঘন্টা পর ভার্সিটিতে পৌঁছালাম আমরা। তারপর বাবা আমাকে ভর্তি করে দিয়ে চলে যায় গাড়ি নিয়ে তার কাছে। ভার্সিটির ছুটির সময় আবার এসে নিয়ে যাবে। ভার্সিটির একজন দারোয়ান আমাকে নিয়ে যাচ্ছে আমার ক্লাসে। আমি নিজেকে যতটা সম্ভব গুটিয়ে রেখেছি। নতুন ভার্সিটি, নতুন সবকিছু, কাউকে চিনি না, কিভাবে কি করবে এসব ভেবে খুব নার্ভাস আমি। এসব ভাবতে ভাবতে হাঁটছিলাম, তখন কেউ একজন আমাকে জড়িয়ে ধরে। এমন ভাবে ধরেছে যে তাকে দেখতেও পাচ্ছি না। দোস্ত, কাকে জড়িয়ে ধরেছিস? এটা তো তাবাসসুম না। যে আমাকে জড়িয়ে ধরেছে তাকে একটা মেয়ে এসে কথাটা বলল। কথাটা বলার পরপরই সে আমাকে ছেড়ে দাঁড়ায়। আমি এবার মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম। গায়ের রং ফর্সা, দেখতে খুব কিউট একটা মেয়ে। বোন, কি বলছিস এটা? তাবাসসুম নয়। কিন্তু তুই তো বলেছিলি যে এটাই তাবাসসুম। কালো গাউন পরা
করলো, তোর আমি উস্তা মারা তো শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিব বাদবাক মহিলা। আমি এখানে। পিছন থেকে কেউ একজন বলে উঠল। আমি ওদের দৃষ্টি আকর্ষণ করে পিছনে তাকিয়ে দেখি উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের একটা মেয়ে, তারও পরনে আমার মতোই কালো গাউন পরা। বুঝতে পারলাম মেয়েটা তাবাসসুম, আর এই মেয়েটা তখন ভুল করে আমাকে জড়িয়ে ধরে। মেয়েটা আবারও বলে উঠল, 2 বছর তোর সাথে দেখা হয়নি, আর এখন আমাকে চিনতেই পারলি না। এবার ওই মেয়েটা বলে উঠল, যে জড়িয়ে ধরেছিল আমাকে, সরি বোন, আসলে আমি একদম খেয়াল করিনি। পান্না বলল, কালো গাউন পরাটা তাবাসসুম, তাই উত্তেজিত হয়ে ভালো করে না দেখি ওকে জড়িয়ে ধরি। ঠিক আছে, মাফ করে দিলাম, এবার ভিক্ষা করে খা। বলেই তাবাসসুম মেয়েটা ফিক করে হেসে ফেলল। আমি ওদের পাশ কাটিয়ে চলে আসতে নিলে ওদের মধ্যে তাবাসসুম নামের মেয়েটা আমাকে বলে উঠল, এই যে শোন। আমি ওদের সামনে দাঁড়িয়ে বললাম, জি বলুন। আসলে সরি, তামান্না ভুল করে তোমাকে জড়িয়ে ধরেছে, তুমি কিছু মনে করো না প্লিজ। না সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। মেয়েটা এবার হেসে বলে উঠল, আমি তাবাসসুম, তোমার নাম কি? আমার নাম সাদিয়া। তুমি কি নতুন ভার্সিটিতে? জি, আজই প্রথম আসলাম। ও, কোন ইয়ারে পড়ছো তুমি? আমি অনার্স ফার্স্ট ইয়ারে। আপনারা? আরে বাস, আমরাও তো ফার্স্ট ইয়ারে। কি নিয়ে অনার্স করছো তুমি? আমি ইংরেজি নিয়ে অনার্স করছি। আরে, তুমি মাথা নিচু করে কেন কথা বলছো? আর আমরা তো ক্লাসমেট, আপনি করেই বা কেন বলছো? যাই হোক, বাদ দাও, ফ্রেন্ড হবে আমাদের। মেয়েটা আমার দিকে হাত বাড়িয়ে বলে উঠল। আমি আর কিছু না ভেবে ওদের সাথে ফ্রেন্ডশিপ করে ফেলি, কারণ ওদের সাথে কথা বলে খারাপ মনে হয়নি। আর এখানে কাউকে চিনিও না ওদের ছাড়া। ওরা একে একে সবাই পরিচয় দিল। তখন আমাকে যে মেয়েটা জড়িয়ে ধরেছিল তার নাম তামান্না, আর কালো গাউন পরা মেয়েটা তাবাসসুম, আরেকজনের নাম পান্না। শোন, ফ্রেন্ড যখন হয়েছিস তখন তুই করেই বলবি। আমি হালকা এসে বলে উঠলাম, ঠিক আছে। তারপর সবাই মিলে হাসি খুশি ক্লাসে চলে আসলাম। ওদের সাথে হাসি ঠাট্টায় খুব ভালোই কাটলো প্রতিটা ক্লাস। মাঝে দিয়ে একটা ক্লাস হবে না, তাই সবাই ঠিক করলাম ক্যান্টিনে যাব। খুব গরম পড়েছে, কোল্ড ড্রিঙ্ক হলে ভালো হবে, তাই সবাই সেদিকে চললাম। ক্যান্টিনে গিয়ে কোল্ড ড্রিঙ্ক অর্ডার করে তামান্না আমাকে প্রশ্ন করলো, তোর ব্যাপারে তো কিছুই জানা হলো না, শুধু তোর নামটা ছাড়া। আর এত চুপচাপই বা থাকিস কেন বুঝি না আমি। না, এমনিতেই চুপচাপ থাকতে ভালো লাগে, এমন নিরামিষ মার্কা থাকলে তোরা উস্তা মাইরা তোর শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিব। শ্বশুর বাড়ি কথাটা শুনেই বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। আচমকা চোখে পানি জমা হলো। চোখের পানিটা আড়াল করতে চাইলে পান্না আর চোখে আমার দিকে তাকিয়ে বলে উঠল, আরে ইয়ার, তোরা কি শুরু করেছিস বলতো? আমাদের সাথে থাকতে থাকতেই ঠিক হয়ে যাবে। এখন এসব বাদ দে, আর দেখ ওয়েটার এত ওয়েট কেন করাচ্ছে। পান্নার কথা শুনে সবাই হেসে ফেললো। অতঃপর সবাই কোল্ড ড্রিঙ্ক খেয়ে ক্লাসে চলে এলাম। তারপর ক্লাস শেষ করে সবাই সবার ফোন নাম্বার নিয়ে বাড়ির উদ্দেশ্যে চললাম। আমি আসতে নিলে পান্না আমার পথ আটকায়। আমি পান্নার দিকে ভ্রু কুঁচকে বলে উঠলাম, কিছু বলবি তুই? না, কিছু বলবো না, তোর সাথে যাব একসাথে। আমার বাসা তোর বাসা যাওয়ার রাস্তার দিকে। আমি মুস্কি এসে ওর সাথে পা মেলালাম। কিছু দূর আসতেই গেটের সামনে একটা পরিচিত গাড়ি দেখতে পেলাম। আমি দাঁড়িয়ে গেলাম, সামনে যাওয়ার কোনো শক্তি পাচ্ছি না। গাড়িটা দেখার সাথে সাথে বেহায়া চোখটা চারপাশে খুঁজতে লাগলো পরিচিত সেই মুখের মালিককে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে পান্না বলে উঠল, কি রে, দাঁড়িয়ে গেলি কেন? কোনো সমস্যা হয়েছে? না না না, কি হবে, চল যাই। এক পা বাড়ানোর পরে সে পরিচিত মুখের মানুষটা দেখা পেলাম। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ক্রিম কালারের টি শার্টটা ঘামে শরীরের সাথে লেগে রয়েছে। আগের
এখন যা তুই। আমার চোখের ভাষা বুঝতে পেরে পান্না চলে গেল। আমি মাথা নিচু করে হাতের বইটা শক্ত করে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছি। তার দিকে তাকাচ্ছি না। কিছুক্ষণ পর সে নরম গলায় বলে উঠল, কেমন আছো দিয়া? আমি তখনও মাথা নিচু করে চোখের পানিটা লুকাতে চাইছি। কিছু বলতে গেলে সে বুঝে ফেলবে আমি কাঁদছি। আমি তাকে আমার চোখের পানিটা দেখাতে চাইছি না। নিজেকে তার কাছে আর দুর্বল দেখাবো না। তাই যতটা সম্ভব নিজেকে শক্ত রাখার চেষ্টা করছি। আমাকে চুপ থাকতে দেখে সে বলে উঠল, কথা বলবে না তোমার হিটলারের সাথে? শরীফের রাগের জন্য ভালোবেসে হিটলার ডাকতাম। এই কথাটা শুনে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। নিজেকে যথাসম্ভব শক্ত করে কড়া গলায় বলে উঠলাম, কেন এসেছেন এখানে আপনি? একটা কাজে এসেছিলাম। তোমাকে দেখে কথা বলতে ইচ্ছে করলো, তাই আসলাম। কথা বলা হয়ে গেছে, এখন আমার পথ ছাড়ুন, আমি বাসায় যাব। আমার কথা শুনে শরীফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, বললে না তো কেমন আছো? যেমন থাকার কথা তেমনই আছে। আর আমার এত ভালো মন্দের খবর আপনার নিতে হবে না। আপনি বরং আপনার নতুন বইয়ের খবর নিন, তাতে কাজ হবে। আমার কথা শুনে শরীফ মুচকি এসে বলে উঠল, তুমিই তো আমার বউ, আর এখন তো আমার বইয়ের খবরই নিচ্ছি। বউ কথাটা শুনে আরেক দফা বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। ডিভোর্স পেপার পাঠিয়ে দিবেন, সই করে দিব। বইয়ের দাবি নিয়ে আমার সামনে আর আসবেন না, দয়া করে। ভালো থাকবেন। আপনার নতুন জীবনের জন্য শুভেচ্ছা রইল। তারপর শরীফকে আর কিছু বলতে না দিয়ে দৌড়ে সেখান থেকে চলে এলাম। এখন আর চোখের পানি আটকে রাখতে পারছি না। নিজেকে তো সামলেই নিয়েছিলাম, তবে কেন আজ সে আমার সামনে আসলো? গত 1 মাসে তো আমার খবর একবারও নেয়নি, তবে কেন আজ আমার সামনে এসে জ্বালাটা বাড়িয়ে দিল? বাড়িতে ঢোকার পরপরই শক্ত হাতের এক থাপ্পড় পড়লো আমার গালে। চোখে পানি নিয়ে বাবার দিকে তাকালাম। বাবা তখন হুঙ্কার ছেড়ে বলে উঠল, বলেছিলাম তোকে ওই ছেলেটার সাথে আর ওর পরিবারের সাথে কোনো যোগাযোগ না করতে। বলেছিলাম আমি তোকে। আমি ভয়ে কিছু বলছি না। আসলে ছোট থেকে বাবাকে খুব ভয় পাই। বাবা একটা ধমক দিলে চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ে। কখনো গায়ে হাত তোলেনি, আজই প্রথম আমার গায়ে হাত তুললো। কথা কেন বলছিস না বল? তোকে মানা করেছিলাম ওই ছেলের সাথে কথা বলতে। এবার সাদিয়ার মা বলে উঠল, তুমি চুপ করবে? সাদিয়াকেও কিছু বলতে দাও। নিজের মতো সব ভেবে বসে থেকো না। জেলের আসামি কেউ কথা বলার সুযোগ দেয়। রাশিদা, তুমি তোমার মেয়ের হয়ে আর একটা কথাও বলবে না। সবসময় মেয়ের পক্ষ নিয়ে কথা বলো তুমি। তোমার মেয়েকে আমি সাবধান করে দিয়েছিলাম, তারপরও তোমার মেয়ে কোন সাহস হয়ে ছেলের সাথে কথা বলেছে? সাদিয়া, তুই ঘরে যা, আমি আসছি, তোর সাথে কথা আছে। মায়ের বলার পরও আমি মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে আছি। তখন মা আবারও বলে উঠল, তোকে ঘরে যেতে বলেছি তো আমি, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আরেকটা থাপ্পড় খেতে মন চাইছে নাকি? হ্যাঁ, যা ঘরে যা। আমি মার কথা শুনে চলে আসছিলাম, তখন একটু শুনতে পেলাম বাবা মাকে বলছে, তোমার মেয়েকে বলে দিও দ্বিতীয়বার যাতে সাহস না করে। দ্বিতীয়বার এমন করলে আমার বাড়িতে তোমার মেয়ের আর ঠাঁই হবে না। বাবার কথা শুনে দাঁড়ালাম না, চলে আসলাম নিজের রুমে। বাবা আমাকে ভার্সিটি থেকে আনতে গিয়েছিল, কিন্তু তখন শরীফের সাথে কথা বলার সময় দেখে ফেলেছিল। সারা রাস্তায় কিছু বলেনি, কিন্তু বাড়িতে ঢোকার পরপরই বাবা থাপ্পড় মারে। আমি ঘরে এসে খাটে বসে কাঁদছিলাম, তখন কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে সেদিকে তাকিয়ে দেখি ফরহাদ। আমি চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে উঠলাম, কি রে, তুই কখন স্কুল থেকে আসলি? আর আরাফাত কই? ফরহাদ আমার কথার কোনো উত্তর না দিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, তোরা মেয়েরা নিজেদের এত দুর্বল প্রমাণ কেন করিস? মানে? ফরহাদ এবার রেগে বলে উঠল, মানে হলো তুই সবকিছু এভাবে চুপচাপ কেন মেনে নিচ্ছিস? তোর সাথে কোনো অন্যায়ের প্রতিবাদ কেন করছিস না? খালি বসে বসে চোখের পানি কেন ফেলছিস? চোখের পানি যত ফেলবি তত তোকে সবাই দুর্বল ভেবে আঘাত করবে। বাবা যখন তোর গায়ে হাত তুললো, তখন বাবার চোখে চোখ রেখে বলতে পারলি না সত্যিটা কি? তা না করে তুই চোখের পানি ফেলছিস।
সোনার সংসারটা ভাঙা থেকে আটকাতে। আমি এবার অবাক দৃষ্টিতে ফরহাদের দিকে তাকালাম। আমি তো ফরহাদ কিংবা আরাফাতকে বলিনি যে শরীফ আরেকটা বিয়ে করেছে। এই কথা তো শুধু আমি, মা আর বাবা জানি, কিন্তু ও জানলো কিভাবে? ফরহাদ আমার চোখের ভাষা বুঝতে পেরে চোখে পানি নিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, ছোট হতে পারি, অবুঝ নই, সব জানি আমি। আমি ছোট বলে আমার কথাগুলো হাওয়ায় উড়িয়ে দিস না আপু। আমার কথাগুলো একটু চিন্তা করিস যে আমি ঠিক বলছি কিনা ভুল বলছি। ফরহাদ কিছুক্ষণ চুপ থেকে আমার সামনে হাঁটু গেড়ে বসলো। আমি এবার চোখে পানি নিয়ে ওর দিকে তাকালাম। আপু দেখ, আমরা তোকে ভালোবাসি, খুব ভালোবাসি তোকে। তোকে এভাবে কষ্ট পেতে দেখে আমাদের কারো ভালো লাগছে না। তুই কি মোহন করতে পারবি না আপু? তুই কি প্রমাণ করতে পারবি না যে মেয়েরা দুর্বল নয়? যারা তোকে দুর্বল ভেবে তোকে এমন যন্ত্রণা দিয়েছে তাদেরকে তুই দেখিয়ে দিতে পারবি না তুই দুর্বল নস? ফরহাদ যা বলেছে তা একটা কথাও মিথ্যা নয়। নিজেকে যত দুর্বল করব তত সবাই আঘাত করবে। আমাকে নিজের জন্য না হলো আমার পরিবারের জন্য নিজেকে সামলাতে হবে। আমার এতটুকু ছোট ভাইটা যা বুঝতে পারলো আমি সেটা বুঝতে পারলাম না। তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম নিজেকে আর দুর্বল করব না। ঘুরে দাঁড়াবো আমি, জীবনটা নতুন করে সাজাবো আমি। আর আমার মতো কোনো মেয়ের যাতে সংসারটা না ভাঙে তাদের সাহায্যের জন্য নিজেকে তৈরি করব, প্রমাণ করব মেয়েরা দুর্বল নয়। মানা হওয়াটা কোনো দুর্বলতা নয়। সমাজে একটা ছেলের বাবা হওয়ার অক্ষমতা থাকলে যেমন তাদের কোনো সমস্যার মুখে পড়তে হয় না, তারা যেমন মাথা উঁচু করে বাঁচে, তেমনি মেয়েরাও মাথা উঁচু করে বাঁচবে। এটা আমার নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করলাম। আমি চোখের পানি মুছে হাসি মুখে ফরহাদকে জড়িয়ে ধরে বলে উঠলাম, তোর আপু প্রমাণ করবে তোর আপু দুর্বল নয়। তোর আপু মুভঅন করবে, দেখিয়ে দেবে তাদেরকে যারা মেয়েদের দুর্বল ভেবে তাদের উপর অত্যাচার করে। আমি জীবনটা নতুন করে সাজাবো, অতীত ভেবে আর নিজেকে কষ্ট দেব না। তারপর কিছু একটা ভেবে আরেকবার বলে উঠলাম, কিন্তু তুই এটা বলতো যে তুই কিভাবে জানলি যে শরীফ বিয়ে করেছে? ফরহাদ এবার সোজা হয়ে দাঁড়িয়ে শার্টের কলার টেনে ভাব নিয়ে বলে উঠল, ইটস সিক্রেট। আমি ফরহাদের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেললাম। তখন ফরহাদ আমাকে বলে উঠল, আপু তুই হাসলে না তোকে পুরো পেতনি লাগে। আমি ফরহাদের কথা শুনে রেগে ফরহাদের কানে ধরতে গেলাম। তখনই ফরহাদ দিল ভোঁ দৌড়। ওকে আর পাইকে। আমি ওর কাহিনী দেখে হালকা হেসে চলে গেলাম ফ্রেশ হতে। রাতের খাবার খেয়ে ফরহাদ আরাফাতের রুমে গেলাম। গিয়ে দেখি দুটোতে মিলে জড়াজড়ি করে ঘুমিয়ে আছে। এমনিতে সারাদিন ঝগড়া করে পার করবে, কেউ কারো কাছে ঘেঁষবে না। আর এখন দেখো কিভাবে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি ওদের কয়টা পিক তুলে রুমে চলে আসলাম। ফোনটা রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আজ কেন জানো ফরহাদের কথাগুলো শুনে মনটা হালকা লাগছে। বেশ কিছুক্ষণ পর রুমে এসে ফোনটা হাতে নিয়ে দেখি সে অপরিচিত নাম্বার থেকে এসএমএস দেয়া, যাতে লেখা, ভেঙে গেছো তবে নতুন করে গড়ো, এমন ভাবে গড়বে যাতে কেউ আর ভাঙতে না পারে। কথাগুলো কিছুই মাথায় ঢুকলো না। আমি সেই নাম্বারে ফোন দিলাম, বন্ধ বলছে। এভাবে কয়েকবার ফোন দেওয়ার পর হঠাৎ করে কলটা ঢুকলো আর সাথে সাথে ফোনটা রিসিভ হলো। আমি উত্তেজিত হয়ে বলে উঠলাম, কে আপনি? আরে এসএমএসটা দিয়ে কি বোঝাতে চাইলেন আপনি? এমন চুপ থাকাটা আমার আর সহ্য হলো না, তাই রেগে বলে উঠলাম, আরে আজব লোক তো আপনি, কথা কেন বলছেন না? আমাকে আর কিছু বলতে না দিয়ে লোকটা ফোনটা কেটে দিল। তাতে রাগটা আবার মাথায় উঠল। রাগে ফোনটা বেঁধে ফেলে বড় করে শ্বাস নিয়ে রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছি। তখনই আবার এসএমএস আসার আওয়াজ হলো। আমি ফোনটা নিয়ে দেখি সেই নাম্বার থেকে এসএমএস। এবার তাতে লেখা, রাগটা সঠিক জায়গায় দেখাও, কাজে লাগবে। রাগে ইচ্ছে করছে ওই লোকটার মাথা চুল ছিঁড়তে। এত রহস্য আর ভাল লাগছে না। আর কিছু না ভেবে একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম, ভালো ঘুম হওয়ার জন্য। কারণ এখন ঠিক করে ঘুমাতে পারি না, বারবার ওই শরীফ আহনাফের কথা মনে পড়ে।
আর সারা রাত কষ্টে ছটফট করে কাটাতে হয়। কিন্তু আমি আর কষ্ট পেতে চাই না, তাই ঘুমের ওষুধ খেয়ে পাড়ি দিলাম ঘুমের দেশে। অন্ধকার রুমে গিটারের টুংটাং আওয়াজ করে কেউ একজন গাইছে, তোমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে। এতটুকু গিয়ে রহস্যময় হাসি দিয়ে বলে উঠল, কষ্টের ফল মিষ্টি হয়, এখন যত কষ্ট করার করো, তোমার সুখের দিন ঘনিয়ে আসছে। আমি যেন জেলের আসামি, এমন ভাবে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ঘিরে ধরেছে আমাকে, যেন চোখের আড়াল হলে জেল থেকে পালাবো। আমার ডান পাশে রয়েছে তাবাসসুম, পান্না, আর বাম পাশে তামান্না। ভার্সিটিতে পা রাখার সাথে সাথে তিনজন মিলে এক প্রকার টেনে এনেছে ভার্সিটির পিছন দিকটায়। আমি খুব ভালো করে বুঝতে পারছি ওদের মনে কি চলছে, তাই একটু হাসার চেষ্টা করে বলে উঠলাম, তোরা এভাবে আমাকে এখানে নিয়ে এলি কেন? কেন তাকিয়ে আছি আপনি বুঝতে পারছেন না? তুই বিবাহিত, আর গতকাল সারাদিন আমাদের সাথে থেকে একবারও বলার প্রয়োজন বোধ করলি না। তুই বিবাহিত কথাটা বললে কি তোর জামাইকে নিয়ে পালিয়ে যেতাম? হ্যাঁ? পান্না রেগে গিয়ে বলে উঠল, তুই কি কিছু বলবি নাকি মাইর খাবি? তোরা প্লিজ শান্ত হ, আমি কয়দিন পর তোদের এমনিতেই সব বলতাম। আমার কথা শুনে তিনজনই একে অপরের দিকে তাকিয়ে একসাথে বলে উঠল, ও কয়দিন পর? আমি মনে মনে ভাবছি ওদের কথাগুলো বলা ঠিক হবে কিনা। এভাবে নিজের জীবনে ঘটা সবচেয়ে বড় দুর্ঘটনার কথা ওদের বলবো কি বলবো না সেটা নিয়ে কনফিউজড। পরে ভাবলাম ওরা তো আমার ফ্রেন্ডই, সো বলাই যায়, তাই ওদের সবটা খুলে বললাম। সবটা বলতে গিয়ে চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি চোখের পানি মুছে ওদের দিকে তাকাতে দেখতে পেলাম সবার চোখে ছলছল করছে। আমি হালকা এসে বলে উঠলাম, আরে তোরা কাঁদছিস কেন? আমার কপালে এটা হওয়ার ছিল, তাই এটাই হয়েছে। এসব নিয়ে এখন আর ভাবি না, এখন জীবনকে নতুন রং দিয়ে সাজাবো। অতীত ভেবে কেন ভবিষ্যৎ নষ্ট করবো আমি? তোরা প্লিজ এভাবে থেকে আমাকে কষ্ট দিস না। আমার কথাটা বলার পরপরই তিনটে মিলে আমাকে জড়িয়ে ধরলো। আমাকে জড়িয়ে ধরে পান্না বলে উঠলো, এতটুকু একটা মেয়ে হয়ে কিভাবে এত যন্ত্রণা সহ্য করছিস তুই? আমি হলে তো মরেই যেতাম। মৃত্যুটা একমাত্র পথ নয় যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার। ভুলে যাস না, মৃত্যুর পরও আরেকটা জীবন আছে। এই জীবন আর কত দিনের? বেশি গেলে ৮০-৯০ বছর, কিন্তু বাকি সারা জীবন কাটাতে হবে সেই মৃত্যুর পরের জীবনে। আর এই পৃথিবীর কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যার মতো মহাপাপ করে মৃত্যুর পরের জীবনটা কেন নষ্ট করবো বলতে পারিস? তাই নিজের মনকে শান্ত করে পরিস্থিতির মুখোমুখি হওয়া শিখতে হবে। আমার কথা শুনে তাবাসসুম আমাকে ছেড়ে দিয়ে বলে উঠল, একদম ঠিক বলেছিস। আমাদের উচিত যত খারাপ পরিস্থিতি হোক না কেন তার মুখোমুখি হয়ে সমস্যার সমাধান করা। তুই ঠিক পথটাই বেছে নিয়ে এসেছিস সাদিয়া, তোর জন্য গর্বিত আমরা। আমি এবার পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য বলে উঠলাম, বোনেরা আমার এত পাম দিস না, পাম দিলে ফুলে বেলুন হয়ে যাব, তারপর হাওয়ায় উড়ে যাব। তখন আমাকে খোঁজার জন্য তোদেরকে হেলিকপ্টার নিয়ে ঘুরতে হবে, আর তার জন্য অনেক অনেক টাকা লাগবে, আর টাকার জন্য চাকরি করতে হবে, আর চাকরি পেতে হলে পড়াশোনাটা ভালো করে করতে হবে। তাই এখন ক্লাসে চল। পুরো কথাটা একদমই বলে ওদের দিকে তাকাতে দেখতে পেলাম সব কয়টা আমার দিকে হা করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আমি সব কয়টাকে একটা করে চিমটি দিয়ে হুঁশে আনলাম। তখন তাবাসসুম বলে উঠল, বোন তুই এত কথা কেমনে বলস? কাল অবধি তোকে দেখে তো মনে হয় নাই তুই এত কথা বলতে পারস। আমি হেসে বলে উঠলাম, আগে আগে দেখো হোতা হ্যায় কিয়া। এখন চল ক্লাসে যাই। তারপর তিনজন ঠেলাঠেলি করে দুষ্টুমি করতে করতে ক্লাসে চলে এলাম। ভার্সিটির ছুটির পর একটু লেট করে বের হলাম সবাই। চারজন বের হতে গিয়ে দেখি ভার্সিটির মাঠে কতগুলো বাচ্চা ক্রিকেট খেলছে। পান্না তখন বলে উঠল, দোস্ত দেখ ক্রিকেট খেলতেছে পোলাপানরা, চল একটু খেলে আসি। আমার ক্রিকেট খেলতে খুব ভালো লাগে। পান্নার সাথে তাল মিলিয়ে তামান্না বলে উঠল, হ্যাঁ দোস্ত চল একটু খেলে আসি, অনেকদিন হয়
খেলি না। আমি মুচকি এসে বলে উঠলাম, হ্যাঁ চল, একটু হাত পা চালিয়ে দেখিয়ে দেই মেয়েরাও ক্রিকেট খেলতে পারে। অতঃপর সবাই মিলে বাচ্চাদের ওখানে গেলাম। তাবাসসুম বলে উঠল একটা বাচ্চা ছেলেকে, বাবু আমাদের কি খেলায় নেবে? বাচ্চাটা চোখ মুখ কুঁচকে বলে উঠল, আমার নাম বাবু নয়, আমার নাম নাদিম। আমি বাচ্চাটার সামনে হাঁটু গেড়ে বসে তার গালে হাত দিয়ে বললাম, খুব সুন্দর নাম, আমাদের কি খেলায় নেবে? না, তোমরা অনেক বড়, তোমাদের সাথে আমরা পারবো না, তাই খেলবো না আমরা তোমাদের সাথে। বাচ্চাটার কথা শুনে আশেপাশের সব বাচ্চারা সহমত পোষণ করলো। তখন পান্না সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, আমাদের খেলায় নিলে তোমাদের সবাইকে চকলেট কিনে দেব। পান্নার কথা শুনে মনে হলো কথাটা বাচ্চাদের মনে ধরেছে। তখন নাদিম নামে সেই বাচ্চাটা বলে উঠল, ঠিক আছে নাও ব্যাট। কথাটা বলেই নাদিম ব্যাট আমার হাতে দিল। আমি ব্যাট হাতে নিয়ে পজিশন মতো দাঁড়ালাম আর বলে উঠলাম, সবাই পজিশন মতো দাঁড়াও, আমি ব্যাট করব। সবাই সেটা মেনে নিয়ে পজিশন মতো দাঁড়ালো আর বল করবে তাবাসসুম। তাবাসসুম আমাকে চোখের ইশারায় জিজ্ঞেস করলো যে আমি রেডি আছি কিনা। আমিও চোখে ইশারা করে বলে উঠলাম, রেডি, তুই বল কর। অতঃপর তাবাসসুম বল করছে আর আমি ব্যাটিং করছি। কতক্ষণ খুব ভালো করে খেলা হলো, কিন্তু আমার কপাল কি এত ভালো নাকি যে সব ভালো হবে? আমি বলে আঘাত করার একটু পরপরই খুব জোরে একটা চিৎকার করার আওয়াজ হলো। আমরা সবাই হালকা ভয় পেলাম। আমরা আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছি ঠিক কি হয়েছে। হঠাৎ করে চোখ আটকে যায় একটা জায়গায়। সেটা দেখে রীতিমতো সবার চোখ চড়ক গাছ। যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমরা কেউ। বাচ্চাগুলো তো কিছু না ভেবে ভোর দৌড়। শরীফ আমার কোলে মাথা দিয়ে শান্তির ঘুম ঘুমাচ্ছে, আর আমার ইচ্ছে করছে বজ্জাত বেটার চুলগুলো টেনে ছিঁড়তে। কোন দুঃখে যে আজ ক্রিকেট খেলতে গেলাম ভেবেই কান্না পাচ্ছে আমার। ফ্ল্যাশব্যাক। আমরা সবাই তাকিয়ে দেখি শরীফ মাথায় হাত দিয়ে ওর বেস্ট ফ্রেন্ড হৃদয় ভাইয়ার উপর ঢলে পড়েছে, আর হৃদয় ভাইয়া রুমাল দিয়ে শরীফের কপালে ধরে রেখেছে। মনে হচ্ছে কেটে গেছে, তাই রক্ত পড়া বন্ধ করার জন্য এই পদ্ধতি। আমার সেটা দেখার পর এক মুহূর্তের জন্য পৃথিবীটা থমকে গেছিল। আমি কিছু না ভেবে হাতের ব্যাগটা ফেলে দিয়ে শরীফের কাছে দৌড়ে যাই আর উত্তেজিত হয়ে কান্না জড়িত কণ্ঠে বলতে থাকি, কি হয়েছে তোমার? এই কথা বলো তুমি, বলো আমাকে কি হয়েছে তোমার? চোখ কেন খুলছো না তুমি? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? সাদিয়া, তুমি শান্ত হও। শরীফের মাথায় বলটা খুব জোরেই লেগেছে, তাই জ্ঞান হারিয়েছে। দেখি কতটা কেটে গেছে। আমি উত্তেজিত হয়ে কথাটা বলে শরীফের কপাল থেকে রুমালটা নামাতে গেলে হৃদয় ভাইয়া বাধা দেয়, আরে ধরো না, শরীফকে হসপিটালে নিয়ে যেতে হবে, তুমিও এসো আমার সাথে। কথাটা বলে আমাকে কোনো সুযোগ না দিয়ে উনি শরীফকে পাজা কোলে করে গাড়িতে ওঠায়। আমিও তার পিছু পিছু গেলে তাবাসসুম বলে ওঠে, তুই কি ওনাকে চিনিস? আরে এটাই তো ওর হাজবেন্ড। আর এখন এসব কথা বাদ দে আর চল হসপিটালে। মনে হচ্ছে অনেকটা কেটে গেছে, তাই তো অমন জ্ঞান হারালো। আমি এবার কেঁদেই দিলাম আর কাঁদতে কাঁদতে বলে উঠলাম, প্লিজ তাড়াতাড়ি চল, যত দেরি হবে ততই ক্ষতি। চল, আমরাও আসছি, তোরা যা। আমার বাড়িতে যেতে এমনিতেই দেরি হয়ে গেছে। আমার মা এমনিতেই বকাবকি করে পড়াশোনা করার জন্য, তো এখন যেতে দেরি হলে আবার অশান্তি হবে। তুই প্লিজ কিছু মনে করিস না, আর চিন্তা করিস না, ভাইয়া ঠিক হয়ে যাবে। আমি ফোন দিলে ধরে জানাস। আমরা সবাই মাথা নেড়ে সায় জানালে তামান্না চলে যায়, আর আমরা সবাই মিলে গাড়িতে উঠলাম। হৃদয় ভাইয়া ড্রাইভ করছে, ওনার পাশে তাবাসসুম, আর পিছনে জানালার পাশের সিটে শরীফের মাথাটা সিটে এলিয়ে দিয়েছে। আমি শরীফের পাশে বসে ওর মাথাটা আমার কাঁধে টেনে নিলাম। এক হাতে ওর মাথা আগলে ধরেছি, আরেক হাতে ওর হাত আঁকড়ে রেখেছি যাতে পড়ে না যায়, আর আমার পাশে পান্না বসেছে। আমি শরীফের মাথা রুমালে হাত দিলে হৃদয় ভাইয়া বলে উঠল, রুমালটা সরিও না, ওটা চেপে ধরে রাখো যাতে রক্ত না পড়ে। আমিও ওনার কথা
রুমালটা ধরে রাখলাম। অতঃপর গাড়ি স্টার্ট দিয়ে চললাম হসপিটালের উদ্দেশ্যে। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে আর কেমন অস্থির অস্থির লাগছে। মনে মনে আল্লাহর কাছে বলছি, শরীফের কিছু যাতে না হয়, ও যাতে সুস্থ হয়ে ওঠে। আর একটু পর পর শরীফের দিকে তাকাচ্ছি। মুখটা কেমন শুকিয়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো, মুখের খোঁচা খোঁচা দাড়িগুলো কেমন বড় হয়ে গেছে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পান্না খোঁচা দিয়ে বলে উঠলো, এমন ভাবে তাকিয়ে আছিস, মনে হচ্ছে তোর তাকানোতে উনি ভালো হয়ে উঠবে। বলেই পান্না ফিক করে হেসে উঠলো। পান্নার দিকে চোখ কটমট করে তাবাসসুম তাকাতেই পান্না চুপ হয়ে গেল। আমি ওদের কথা পাত্তা না দিয়ে ভাইয়াকে জিজ্ঞেস করলাম, আর কতক্ষণ লাগবে ভাইয়া? এই তো এসে পড়েছি। বলেই গাড়িটা থামিয়ে ভাইয়া দৌড়ে ভিতরে গিয়ে কয়েকজনকে ডেকে এনে শরীফকে হসপিটালের ভিতরে নিয়ে গেল। আমরাও দৌড়ে তাদের পিছন পিছন যাচ্ছি। শরীফকে একটা কেবিনে নিল। আমি তাদের পিছন পিছন যেতে চাইলে হৃদয় ভাইয়া বলে উঠলো, রিসেপশনে কিছু কাজ আছে, তোমরা প্লিজ সেটা করো। আমি এদিকটা দেখছি। আপনি খুব আজব একটা লোক। ওর হাজবেন্ডের এই অবস্থা, ওর মনের অবস্থা এখন ঠিক কেমন আপনি কি বুঝতে পারছেন? কোথায় আপনি যাবেন তা না করে ওকে বলছেন? আরে আমি সেটা বুঝতে পারছি বলেই তো বললাম যেতে, নয়তো সাদিয়া এখানে বসে কান্নাকাটি করবে আর ডাক্তারদের কাজ করতে সমস্যা হবে। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, চল এখন। আমি যেতে চাইলাম না ওদের সাথে, কিন্তু ওরা আমাকে জোর করে নিয়ে এলো। কিছুক্ষণ পর আমরা সকল কাজ সেরে কেবিনের সামনে এসে দাঁড়ালে হৃদয় ভাইয়া বলে ওঠে, সাদিয়া তুমি এবার শরীফের কাছে যাও, শরীফের জ্ঞান ফিরেছে। কথাটা শুনে যেন দেহে প্রাণ ফিরে এলো। আমি দৌড়ে কেবিনে ঢুকে যাই। পান্নারা ঢুকতে গেলে হৃদয় ভাইয়া আটকে দিয়ে বলে ওঠে, আপনারা কি কাবাবে হাড্ডি হতে যেতে চাইছেন? ওদের এখন একটু একা থাকতে দেওয়া উচিত। কাবাবে হাড্ডি হব না এলাচি হব সেটা কি আপনি বলবেন নাকি? তখন থেকে দেখে যাচ্ছি সবকিছুতে বাধা দিয়ে যাচ্ছেন। আমার ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। সত্যি করে বলুন তো, আপনি ঠিক কি করতে চাইছেন? সন্দেহ করে পান্না বলল। পান্নার কথা শুনে হৃদয় কিছুটা থতমত খেয়ে গেল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে উঠল, আপনি বড্ড বেশি কথা বলেন। আপনার পাশেও তো একজন রয়েছে, সেটা এত কিছু বলছে না। এক নাম্বার বাচাল মেয়ে আপনি। কি আমি বাচাল? তুই বাচাল, তোর বউ বাচাল, তোর 14 গোষ্ঠী বাচাল। রেগে পান্না বলে উঠল, এই মেয়ে তুমি আমাকে তুই তো করে কেন বলছো? আরেকবার তুই করে বলে দেখো, পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করে দিয়ে আসবো। আর একদম গোষ্ঠী নিয়ে কথা বলবে না, বলে দিলাম। আরেকবার গোষ্ঠী তুলে কথা বললে মুখ একদম সেলাই করে দিব। তাবাসসুম এসব দেখে পরিস্থিতি সামাল দিতে বলে উঠল, বোন চুপ কর, হসপিটালে এত চিল্লাপাল্লা করিস না। তবে কাবাবের হাড্ডি এলাচি সব কটাকে উষ্টা মেরে বের করবো। প্লিজ চুপ কর, আর আপনিও চুপ করুন প্লিজ। তাবাসসুমের কথা শুনে দুইজন দুইজনকে ভেঙচি কেটে দুই দিকে চলে গেল। আমি চোখের পানি মুছে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে কাঁপা কাঁপা পায়ে কেবিনে ঢুকছি। শরীফ আতশা হয়ে বসে আছে, মাথায় ব্যান্ডেজ করা। শরীফের দৃষ্টি আমার উপরে। আমি শরীফের চোখের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেই। ওই চোখের দিকে তাকালে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। আমি শরীফের একটু কাছাকাছি গিয়ে দাঁড়ালে শরীফ বলে উঠল, এখানে আসো। আমিও ভালো মেয়ের মতো শরীফের পাশে গিয়ে দাঁড়াই। তখন শরীফ আমার হাত ধরে টেনে শরীফের পাশে বসে। আমি দূরে গিয়ে বসতে চাইলে শরীফ গম্ভীর স্বরে বলে উঠল, একদম দূরে যাবে না, এখানেই বসো। আমি দূরে গেলাম না, ওর পাশেই বসলাম। তারপর ওর হাত থেকে হাতটা ছাড়িয়ে নরম গলায় বলে উঠলাম, এখন কেমন আছেন? শরীফ কোনো উত্তর দিল না, এক ধ্যানে আমার হাতের দিকে তাকিয়ে আছে। আমি হাতটা সরালে শরীফ আমার দিকে তাকায়। তখন আমি আবারও বলে উঠলাম, জিজ্ঞেস করছি কেমন আছেন? শরীফ এবার রেগে বলে উঠল, বল দিয়ে আঘাত করে এখন বলো কেমন আছি? তোমার নামে আমি কেস করব। আমি হালকা ভয় পেয়ে অপরাধীদের মতো মাথা
ইচ্ছে করে মারিনি। সরি দিয়ে কাজ হবে না, তোমাকে শাস্তি পেতে হবে। শাস্তি পাওয়ার কথাটা শুনে একটা শুকনো ঢোক গিললাম। তারপর নিজেকে সামলে শরীফের দিকে তাকিয়ে বলে উঠলাম, কি শাস্তি? আমি একটু ঘুমাবো। শরীফকে আর কিছু বলতে না দিয়ে আমি এক লাফে দাঁড়িয়ে হাসি মুখে বলে উঠলাম, বেশ তো, ঘুমান না। আমরা কেউ আপনাকে বিরক্ত করব না, আর কাউকে বিরক্ত করতেও দেব না। আমি বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি, আপনি ঘুমান। এখন আমি আসি। কথাটা বলে এক পা বাড়াতে নিলে শরীফ ধমকে বলে উঠল, একটা থাপ্পড় লাগাবো। আমার পুরো কথা না শুনে ধেই ধেই করে উনি বাইরে যাচ্ছে। চুপচাপ এখানে বসো। আমি বাচ্চা ফেস করে শরীফের দিকে তাকালাম, যাতে কোনো শাস্তি না দেয়, কিন্তু আমার কপাল কি এত ভালো? আবারও ধমকে বলে উঠল, বসতে বলেছি আমি। আমি কেঁপে উঠলাম। তারপর গুটি গুটি পায়ে শরীফের থেকে কিছুটা দূরত্ব রেখে বসলাম। সেটা দেখে শরীফ টেনে এনে ওর পাশে বসে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটলো যে আমার বুঝতে পারতে 2 মিনিট লেগেছে। বুঝতে পারার সাথে সাথে শরীফকে সরাতে চাইলাম। কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। শরীফ ছাড়লো না। শরীফ আরো আঁকড়ে ধরে আমার পেটে মুখ গুজে নেয়। আমি পুরো ফ্রিজ হয়ে আছি। একটা কথা বলবে তো পুলিশের হাতে তুলে দিব, মার্ডার কেসে। আমি ঘুমাবো, আর আমি যতক্ষণ ঘুমাবো ততক্ষণ তুমি এখানে থেকে আমাকে পাহারা দিবে। এটাই তোমার শাস্তি। এই শাস্তি মেনে নিলে ভালো, নয়তো পুলিশের হাতে তুলে দিব। আর হ্যাঁ, ঘুম থেকে উঠে যাতে তোমাকে এখানেই পাই, নয়তো জেলের আসামি বানাবো। তারপর আমি আর কিছু বললাম না, গাল ফুলিয়ে চুপচাপ বসে আছি। আর ক্রিকেট খেলার গোষ্ঠী উদ্ধার করছি বকে। ফ্ল্যাশব্যাক এন্ড। শাহজাহান সাহেব পাগলের মতো তার মেয়েকে খুঁজে চলেছে। পুরো ভার্সিটি খুঁজেছে, তারপরও তার মেয়ের কোনো সন্ধান পাচ্ছে না। দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে, তার জন্য ওনার চিন্তাটা বেড়েই চলেছে। আজ ওনার অফিসের কাজ করতে একটু লেট হয়ে যায়, তাই একটু দেরি হয়ে যায় মেয়েকে নিতে আসতে। ভার্সিটিতে পৌঁছে সাদিয়ার নম্বরে কল দেয়, কিন্তু রিং হয়ে যাচ্ছে, কেউ ফোন তুলছে না। উনি ভয় পেয়ে যায়। আশেপাশের সবাইকে মেয়ের কথা জিজ্ঞেস করছে, কিন্তু কেউ বলতে পারছে না ওনার মেয়ে কোথায়। উনি ব্যর্থ হয়ে গাড়িতে একটা লাথি মেরে উপরের দিকে তাকিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, হে খোদা, আমার মেয়েকে তুমি সুস্থ রেখো, ওর যাতে কোনো বিপদ না হয়। অনেক কষ্টের পর মেয়েটাকে ফিরে পেয়েছি, আমার মেয়েটা যাতে ভালো থাকে। তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। পাক্কা 2.5 ঘন্টা ধরে একইভাবে বসে আছি, আর হিটলারটা আরামের ঘুম ঘুমাচ্ছে। এবার আমার পা আর কোমর ব্যথা হয়ে গেছে, তাই আস্তে করে শরীফের মাথাটা বালিশে রাখতে গেলে শরীফ একটু নড়ে চড়ে ঘুমের ঘোরে বলে ওঠে, সাদিয়া, প্লিজ ঘুমাতে দাও। পাক্কা একটা মাস ঠিক করে ঘুমাতে পারি না, তোমার জন্য প্লিজ ঘুমাতে দাও। আমি শরীফের কথা শুনে তাজ্জব বনে গেলাম। আমার জন্য 1 মাস ঘুমাতে পারছে না মানে? নিজের মনে প্রশ্নটা চেপে না রেখে ওনাকে ধাক্কা দিয়ে প্রশ্ন করে উঠলাম, আমার জন্য 1 মাস ঘুমাতে পারছেন না মানে কি? আমার কথা শুনে উনি বেশ বিরক্ত হলো, সেটা ওনার চেহারা দেখে বোঝা যাচ্ছে। উনি আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে উনি চোখ বন্ধ রেখে রেগে বলে উঠল, আরেকটা কথা বলবে তো মার খাবে। চুপ করো, একদম নড়বে না, ঘুমাবো আমি। রাগে মাথা আগুন জ্বলছে, তাই ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে দাঁড়ালাম। উনি চোখ গরম করে আমার দিকে তাকালেন। আমি ওনার তাকানোতে পাত্তা না দিয়ে রেগে বলে উঠলাম, কি পেয়েছেন আপনি আমাকে? হ্যাঁ, ভুল করে বলটা আপনার মাথায় লেগেছে বলে কি যা ইচ্ছে তাই করবেন আপনি? আপনি কি বুঝতে পারছেন আপনার এসব কাজে আমার ভিতরে কতটা রক্তক্ষরণ হচ্ছে? ঘরে বউ ফেলে রেখে আরেকটা বিয়ে করলেন। বিয়ে করেছেন ভালো কথা, সুখে সংসার করুন না। আমি তো আপনার জীবনে পথের কাঁটা হয়ে দাঁড়াইনি। আপনার জীবনে তো আমি নাক গলাচ্ছি না, তবে কেন বারবার আপনি আমার সামনে এসে আমার সাথে এমন অসভ্যতা করছেন? কেন এসব করে আমাকে কষ্ট দিচ্ছেন? মেনেই তো নিয়েছিলাম আপনি আমার নন, তবে কেন আবার এসব করছেন? এসব করে কি বোঝাতে চাইছেন আপনি? সাদিয়ার মুখে অসভ্যতা কথাটা শুনে
শরীফের একটা মাথা চাড়াতে উঠল। শরীফ এক ঝটকায় সাদিয়ার হাত ধরে বেঁধে ফেলে সাদিয়ার উপর উঠে নিজের সমস্ত ভার সাদিয়ার উপর ছেড়ে দেয়। আর সাদিয়ার হাত দুটো বেডের সাথে চেপে ধরে রেগে বলে উঠল, অসভ্যতা করছি আমি তোর সাথে? বিয়ে করা বউ তুই আমার, তোর সাথে যা খুশি তাই করব। তোর উপর সম্পূর্ণ অধিকার আছে আমার, পবিত্র বন্ধনে আবদ্ধ আমরা, আর তুই সেটাকে অসভ্যতা বলছিস? অসভ্য যখন বলেছিস, এবার দেখবি অসভ্যতা কাকে বলে। কথাটা বলে উনি আমার ঘাড়ে মুখ গুজতে নিলেন। আমি ওনার থেকে ছোটার জন্য ছটফট করতে থাকি। সেটা দেখে উনি আরো শক্ত করে চেপে ধরে ঘাড়ে একটা কামড় বসিয়ে দেয়। আমি এবার কেঁদেই ফেলি। আমার কান্নার আওয়াজ শুনে উনি আমার দিকে তাকায়। আমি সেটা দেখে ইনোসেন্ট ফেস করে কেঁদেই বলে উঠি, সরি, ভুল হয়েছে আমার, আমি আর এভাবে বলবো না, প্লিজ ছাড়ুন আমাকে। শরীফ আমার ঘাড়ে কামড়ের জায়গাটা একটা চুমু দিয়ে বলে ওঠে, কেঁদে দিলে তাই বেঁচে গেলে, নয়তো আজ দেখতে অসভ্যতা কত প্রকার ও কি কি। নেক্সট টাইম এসব বলার আগে কামড়টার কথা ভেবে নিও। তারপর উনি আমার উপর থেকে উঠে যায়, আর আমি সেই সুযোগে উঠে একদম দরজার কাছে চলে আসি। তারপর কি মনে করে পিছন ফিরে বলে ওঠে, আপনি অসভ্য, অত্যন্ত অসভ্য আপনি, নয়তো ঘরে বিয়ে করা নতুন বউ রেখে প্রাক্তন বউয়ের সাথে এমন অসভ্যতা আমি করতে পারতাম না। কথাটা বলে আমি এক দৌড়ে কেবিন থেকে বেরিয়ে আসি। দৌড়ে বেরিয়ে আসার সময় পিছন ফিরে একবার তাকাতে অন্তরাত্মা কেঁপে ওঠে আমার। শরীফ আমার পিছন পিছন দৌড়ে আসছে। আমি সেটা দেখে আমার দৌড়ের স্পিড বাড়িয়ে দিই। শরীফ সেটা দেখে বলে ওঠে, সাদিয়া দাঁড়াও বলছি, নয়তো আমি ধরতে পারলে একটা মায়েরও মাটিতে পড়বে না, আমাকে অসভ্য বলা। আজ তোমাকে খালি হাতের কাছে পাই, দেখি নিও কি অবস্থা করি আমি। আমি ভয়ে কয়েকটা শুকনো ঢোক গিলে দৌড়ে যাচ্ছি। একবার পেছনে তাকাই, আরেকবার সামনে তাকাই। এভাবে দৌড়ে আসার সময় ঠাস করে একটা ধাক্কা খাই কারো সাথে। ধাক্কা খেয়ে পড়ে যাই নিচে, আর যার সাথে ধাক্কা খাই সেও নিচে পড়ে যায়। সেটা দেখে শরীফ দাঁড়িয়ে যায় আর ব্রো কুঁচকে আমার দিকে তাকায়। আমি রেগে সামনের মানুষটার দিকে তাকিয়ে কিছু বলতে গেলে আমি অবাক হয়ে যাই। পরক্ষণেই মুখে আমার হাসি ফুটে ওঠে। আমি হাসি মুখে বলে উঠি, আলামিন, গোস্ত? কেউ ভাববেন না বানান ভুল, গোস্তই বলেছি। সাদিয়া, দোস্ত। ওরে গোস্ত রে, তুই এখানে কেমতে কি? কি মন আসদ গোস্ত, তোরে দেখিয়া ভালো হয়ে গেছি গা, শয়তান পোলা, এখনো গানের 13টা বাজানো ছাড়লি না। তুই শয়তান, আমি না। জি নট, আমি না। তুই শয়তান, তোর বউ শয়তান, তোর নাতিপুতিরাও শয়তান। দেখ সাদিয়া, ভালো হচ্ছে না কিন্তু। আরেকবার শয়তান বললে তোরে পচা পানিতে চুবা দিব আমি। তুই আমাকে চুবা দিতে আসলে কি তোরে ছেড়ে দিব আমি? তোরে উষ্টা মেরা মঙ্গল গ্রহ থেকে ঘুরিয়ে আনবো। আমরা দুজন ফ্লোরে বসে থেকে ঝগড়া করছি। আলামিন আমার স্কুল লাইফের ফ্রেন্ড, এক কথায় বেস্ট ফ্রেন্ড। আমরা দুইজন কথা বলি কম আর ঝগড়া করি বেশি। এখনো তাই করছি। আর এখন সবটা শরীফ দাঁড়িয়ে দেখছে আর রাগে ফুঁসছে, কিন্তু আমাদের সেদিকে কোনো ধ্যানই নেই। হঠাৎ কিছু একটা ভাঙার আওয়াজে আমাদের ধ্যান ভাঙে। আমরা তাকিয়ে দেখি শরীফ একটা নার্সের হাত থেকে কিছু ওষুধ ফেলে দিয়েছে। আমার তো ঝগড়া করতে করতে কিছু মনেই ছিল না। আমি আর কিছু না ভেবে আলামিনকে রেখে উঠে বদর। আলামিন একবার আমার দিকে দেখছে, আরেকবার শরীফের দিকে দেখছে। শরীফ জানে আমার একজন ছেলে বেস্ট ফ্রেন্ড আছে, কিন্তু তাকে কখনো চোখের দেখা দেখেনি। আর আলামিনও শরীফকে চিনে না, তাই কেউ কাউকে চিনতে পারছে না। শরীফ কিছু না ভেবে আলামিনের কাছে গিয়ে ধুমধাম কয়টা মার দেয়। আলামিন জানতে চাইছে কেন মারছে, কিন্তু শরীফ কিছু না বলে মেরেই চলেছে। কিছুক্ষণ মারার পর হসপিটালের কয়েকজন এসে শরীফকে থামায়। ততক্ষণে আলামিনের শরীরের কিছু জায়গা থেকে রক্ত পড়ছে, কিন্তু শরীফকে থামার মানুষ নাকি, তারপরও তেড়ে যাচ্ছে আলামিনকে মারতে। একটু পর হৃদয় ভাইয়া এসে শরীফকে টেনে একপাশে নিয়ে যায়, আর আলামিনকে কয়েক
তিনজন মিলে একটা কেবিনে নিয়ে যায়। ভয়ে ভয়ে বাড়িতে ঢুকছি, কারণ আজ বাড়িতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। আর আজ ফোনটাও নিয়ে যায়নি যে বাড়িতে কল দিয়ে জানাবো কই আছি। বাড়িতে নিশ্চয়ই সবাই খুব চিন্তায় আছে, আর এখন আমাকে বাড়িতে ঢুকতে দেখলে সবাই খুব রাগারাগি করবে, সেটা ভেবেই খুব ভয় করছে। বাড়িতে ঢুকে দেখি বাবা সোফায় বসে টিভি দেখছে, আর মা বাবার পাশে বসে সবজি কাটছে রাতে রান্নার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওদের দেখে একদমই মনে হচ্ছে না চিন্তায় আছে। আমাকে দেখে বাবা যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। নীরব নির্জন মাঠে বসে আছে শরীফ, রাতের অন্ধকারে হাতে সিগারেটটা জ্বলজ্বল করছে। শরীফের পাশে বসে আছে শরীফের বন্ধু হৃদয়, দুজনেই চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলছে না। হৃদয়ের মনে অনেক প্রশ্নরা উকি দিচ্ছে, কিন্তু সাহস করে সেটা জিজ্ঞেস করতে পারছে না। বেশ অনেকক্ষণ পর হৃদয় নীরবতা ভেঙে বলে উঠল, তখন ছেলেটাকে ওভাবে মারলি কেন? হৃদয় একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে ওঠে, তুই ঠিক কি করতে চাইছিস বলতো? এভাবে তো না নিজে শান্তিতে আছিস, না কাউকে শান্তি দিচ্ছিস। সত্যিটা সামনে কেন আনছিস না তুই? এভাবে আর কতদিন চলবে? দেখ দোস্ত, এসব খেলা বাদ দিয়ে সবটা সবাইকে জানা আর জীবনটা সাজা নতুন করে। তোর এই উদ্ভট কাজকর্ম আর ভালো লাগছে না। একদম টিনেজারদের মতো ছেলে মানুষই করছিস। শরীফ বাঁকা হাসলো, তারপর বলে উঠল, এখনো সময় হয়নি, সময় হলে সব করব। হৃদয় চুপ করে গেল। ও জানে শরীফকে হাজার বললো ওর কথা শুনবে না, তাই সবটা আল্লাহর হাতে ছেড়ে দিয়ে মন ভরে দোয়া করলো যাতে সবটা ঠিক হয়ে যায়। রুমে বসে একা একা হাসছি কিছুক্ষণ আগের কথা মনে করে। কিছুক্ষণ আগে বাড়িতে ঢোকার পর বাবা বলে ওঠে, তোমার ফ্রেন্ড যে অসুস্থ সেটা একটা ফোন করে জানালে কি হতো? আমরা কত চিন্তায় ছিলাম সেটা কি তুমি জানো? আমি বাবার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমার ফ্রেন্ড অসুস্থ বলে আমার আসতে দেরি হয়েছে। এই কথা কে বলল বাবাকে? আমি যখন এসব ভাবছি তখন আবার বাবা বলে ওঠে, তোমার ফ্রেন্ড এখন কেমন আছে? বাবা ভালো আছে, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। রাশিদা ওর জন্য চা পাঠিয়ে দাও রুমে, খুব টায়ার্ড লাগছে ওকে। বাবার কথা শুনে মা আর আমি দুজনেই অবাক। বাবা এতদিন আমার সাথে ঠিক করে কথা বললো, আগের মতো কেয়ারটা করতো না, কিন্তু আজ এত কেয়ার করছে বলে মা আর আমি দুজনেই অবাক। বাবা আমাদের এভাবে তাকিয়ে থাকতে দেখে ব্রুকুসকে বলে উঠল, এটা অবাক হওয়ার কি আছে? ভুল কিছু কি বলেছি আমি? মা ফিক করে হেসে বলে উঠল, না, ভুল কিছু বলনি। তুমি কি ভুল কিছু বলতে পারো? আমার মনে হচ্ছে আজ চারটা উল্টো দিকে উঠেছে। মা কথাটা বলে হেসে উঠল। মার সাথে আমিও তাল মেলালাম, কিন্তু পরক্ষণেই বাবার চোখ রাঙানো দেখে দুজনেই চুপ করে গেলাম। তখন মা বলে ওঠে, তুই রুমে যা, আমি চা নিয়ে আসছি। কথাটা বলে মা এক মুহূর্ত দাঁড়ায়নি, এক প্রকার দৌড়ে রান্নাঘরে চলে যায়। আমি ঠোঁট টিপে হাসতে হাসতে রুমে চলে এলাম। এখন এটা নিয়ে হাসছি আমি, কিন্তু হঠাৎ করে মনে হলো বাবা কিভাবে জানলো আমার ফ্রেন্ড অসুস্থ? তার জন্য দেরি হয়েছে আসতে। মা আসলে জিজ্ঞেস করবো না, হয়তো মা কিছু জানে। এটা ভেবে ওয়াশরুমে ফ্রেশ হতে গেলাম। ফিরে এসে দেখি মা চা আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছে। আমি মুখ মুছতে মুছতে মাকে বলে উঠলাম, মা, বাবা কিভাবে জানলো আমার ফ্রেন্ড অসুস্থ ছিল? তোর এক বান্ধবী নাকি বলেছে ওনাকে আজ ওনার কাজ করতে করতে দেরি হয়ে গেছিল, তারপর কলেজে গিয়ে দেখে তুই নেই। তখন আশেপাশে খোঁজাখুঁজি করছিল, তখন তোর কোন বান্ধবী নাকি বললো। এখন আবার নতুন চিন্তা উদয় হলো যে কোন বান্ধবী বলছে বাবাকে। পান্না, তাবাসসুম তো আমার সাথে ছিল, ওদের তো বলার মতো কোনো রাস্তা দেখছি না। তবে কি তামান্না বলেছে কথাটা বাবাকে? দেখ, এত চিন্তা করতে ভালো লাগে না। কাল ভার্সিটি গিয়ে জিজ্ঞেস করবো কেউ কিছু বলছে কিনা। তারপর মন থেকে সমস্ত প্রশ্ন ঝেড়ে ফেলে চা খাওয়ায় মনোযোগ দিলাম, কিন্তু পরক্ষণে সব চা মুখ থেকে ফেলে দিলাম। মার দিকে তাকিয়ে দেখি মা আমার দিকে
দেখিস না তুই? চা কোনটা কফি কোনটা সেটার তফাৎটা কি বুঝিস না? হামবি একটা। তুমি খেয়ে দেখো তো এটা কি? বলেই কাপটা মার দিকে এগিয়ে দিলাম। মা এক চুমুক খেয়ে বলে উঠল, নির্ঘাত এটা আরাফাতের কাজ। যখন চা বসিয়েছি তখন তোর বাবা বলল কফি করতে, তো চা কফি দুটোই করলাম। তারপর সেখানে উপস্থিত তোর গুণধর ছোট ভাই আরাফাত। আমি একটু বাইরে এসেছিলাম, তখন হয়তো এই কাণ্ডটা করেছে। আমি মাকে কিছু না বলে রাগে ধুপধাপ পা ফেলে ছুটলাম আরাফাতকে খুঁজতে। শয়তান পোলা জানে আমি কফি খাই না। কেমন শয়তানিটা করলো শয়তানটা। আজকালই হাতে পাই তোর হচ্ছে। আমি সারা বাড়ি খুঁজে আরাফাতকে পেলাম না। রান্নাঘরে গিয়ে দেখি উনি হুহা করছে, হয়তো জাল লাগছে, তাই পানি গ্লাসে ঢালছে খাবে বলে। আমার মাথায় শয়তানি বুদ্ধি আসে। আমি একটা শয়তানি হাসি দিয়ে ওর দিকে এগিয়ে যাই। আরাফাত মুখে পানির গ্লাস ধরলে আমি ওর সামনে গিয়ে জোরে জোরে হাসতে থাকি। বেচারা মুখে পানি দিতে গিয়েও দিল না, হেসে ফেলল। আমি তখন হাসি বন্ধ করে ফেলেছি। আমি হাসি বন্ধ করাতে আবার পানি মুখে দিতে নিলে আবারও হেসে উঠি আমি। এবারও আরাফাত হেসে ওঠে। আমি আবার হাসি থামিয়ে রাগী লোকে ওর দিকে তাকাই। আরাফাত ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে আবার পানি খেতে যায়। আমি আবারও হেসে উঠি। এবার আরাফাত রেগে বলে ওঠে, দেখ আপু, একদম এরকম করবি না। পানি খেতে দে আমাকে, নয়তো এই পানি দিয়ে তোকে গোসল করাবো। আমি ওর কথাকে কোনো পাত্তা না দিয়ে ডাইনিং টেবিল থেকে একটা আপেল নিয়ে বসে চিবোতে থাকি। আরাফাত সেটা দেখে আবারও পানি খেতে নেবে। তখন আমি আবারও হেসে ফেলি। এবার আরাফাত খুব বেশি রেগে যায় আর বলে, আপু তুই কি শুরু করলি? যা এখান থেকে, পানি খেতে দে। তোর হাসির জ্বালা পানি খেতে পারতেছি না। এদিকে জালে জিভা জ্বলে যাচ্ছে। আমি কি তোকে আটকে রাখছি পানি না খেতে? খেতে মন চাইলে খা না। সামনে এভাবে কেউ হাসলে কি পানি খাওয়া যায় নাকি? এখন পানি খেতে নিলে আমারও হাসি পেয়ে যাবে, তখন বিষম খাবো, যেটা আমি একদম চাই না। তুই এখান থেকে যা তো। আমার চা পাল্টে কফি দেওয়ার সময় খেয়াল ছিল না সেসব? এখন শাস্তি ভোগ কর। বই নামাজ, তোর দুইটা পায়ে ধরি আর এমন হইতো না। আমি আর এমন দুষ্টুমি করবো না, কথা দিতেছি। এবার আমাকে একটু পানি খেতে দে। আমি এবার চেয়ার থেকে উঠে ডাইনিং টেবিল থেকে এক মগ পানি নিয়ে ওর উপরে ঢেলে দৌড়ে সিঁড়ির দিকে যাচ্ছে। তখন আরাফাত হুঙ্কার ছেড়ে বলে উঠল, মা। আমি একবার ফিরে তাকিয়ে বলে উঠি, শুনলাম আজ নাকি গোসল করিসনি, তাই গোসল করিয়ে তোর উপকার করলাম। তাই রাগ না দেখিয়ে একটা ধন্যবাদ দে। দাঁড়া, তোকে ধন্যবাদ দিতেছি। বলে আরাফাত আমাকে তাড়া করতে লাগলো। আমিও দৌড়ে রুমে এসে দরজা বন্ধ করে দিই আর হাসতে থাকি। আজ অনেকদিন পর এভাবে হাসলাম। হাসলে সত্যি খুব ভালো লাগে। অনেক মানসিক রোগের ঔষধ এই হাসিটা। সকালে হসপিটালের বেডে শুয়ে আছে আলামিন। তার পাশেই সাদিয়া বসে মার্কার দিয়ে আলামিনের হাতের ব্যান্ডেজের নাম লিখছে। আলামিন এসবে খুবই বিরক্ত। সাদিয়া সকালে জানতে পারে আলামিন হসপিটালে, তখন সাথে সাথে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। আর আসার পর আলামিনের থেকে সবটা শোনার পর কিছুক্ষণ হাসলো। তুই আমার শত্রু আজ থেকে। আমি মার খেলাম আর তুই একটু কান্নাকাটি করবি তা না, এমন ভাব ধরছিস যেন কিছু হয়নি। তুই আমার আশেপাশে আসবি না, যা এখান থেকে। তোর মতো বন্ধু যাতে শত্রুরা হয় রে। তোর মতো বেস্ট পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তোরা তো এত সহজে ছাড়ছি না রে। হ্যাঁ, তোর হাতে মার খাই প্রতিদিন। যা ভাগ এখান থেকে। হসপিটাল কি তোর শ্বশুরের যে তুই বললি আর চলে যাব? হ্যাঁ, আমার শ্বশুরের। তোরা যেতে বলছি, যা এখান থেকে। দোস্ত, হসপিটালের মালিকের না একখান মাইয়া আছে। মাইয়া না জানো পুরাই ড্রাম। তোর উপরে যদি পড়ে না রে ভাই, তোর প্রতিদিনই হসপিটালে ভর্তি হতে হবে। কথাটা বলে আমি হুহা করে হেসে উঠি। আর আলামিন রাগে ফুঁসছে। একে তো কাল অকারণে শরীফ আলামিনকে মারলো, তার উপরে এই মেয়ে মজা করতেছে। আলামিনের ইচ্ছে করছে এই মাইয়াটা
আমার সাথে অনির্দিষ্ট কালের জন্য বন্ধুত্বে ব্রেকআপ করতে। মিস্টার আলামিন, কেমন আছেন আপনি? পুরুষালী কারো গলার আওয়াজ পেয়ে আমি হাসি থামিয়ে দরজার দিকে তাকিয়ে দেখি শরীফ দাঁড়িয়ে আছে, হাতে কিছু ফুল আর মুখে বাঁকা হাসি। শরীফকে দেখে কালকের কথা মনে পড়ে গেল যে কাল কি বলেছি। এখন তো মনে হচ্ছে আমাকে এক দিলে আল্লাহ পেয়ারা বান্দা করে দিব। আর এইদিকে আলামিনও ভয়ে ঘামছে। এই বুঝে আলামিনকে আবার মারতে আসলো আর এবার সোজা উপরে যাবার টিকিট কেটে নিল। সাদিয়া আলামিনের এমন ভয় পাওয়া দেখে হাসলো শরীফ। ওদের এমন ভয় পেতে দেখে শরীফের খুব হাসি পাচ্ছে, কিন্তু এখন হাসলে চলবে না। তাই শরীফ নিজের হাসিটা চেপে রেখে সাদিয়ার আলামিনের দিকে যাচ্ছে। শরীফ গালে হাত দিয়ে সাদিয়ার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। সাদিয়া এবার রেগে চিৎকার করে বলে উঠল, হাতের পুতুল পেয়েছেন আমাকে, যখন যেভাবে চাইবেন সেভাবেই নাচাবেন। আপনি আজ আমার সহ্যের সীমা পেরিয়ে গেছেন। আপনার কি মনে হয় না আপনি মানসিকভাবে অসুস্থ? এখন কোন অধিকারে আমাকে নিজের স্ত্রী বলে দাবি করছেন? এতই যদি ভালোবাসেন তবে কেন আমাকে রেখে আরেকটা বিয়ে করলেন? একটা বাচ্চাই কি একটা সম্পর্ক টিকিয়ে রাখার ঔষধ? ভালোবাসার কি সেখানে কোনো মূল্য নেই? আপনি আমার জীবনের শ্রেষ্ঠ ভুল। আপনাকে ভালোবাসা আমার জীবনে ভুল। আপনার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নিজের পরিবারকে কষ্ট দেওয়াটা হলো আরেকটা ভুল। এতই ভালোবেসেছিলাম যে নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে আপনাকে বিয়ে করেছে। নিজের পরিবারের কথা ভাবিনি, চোখ বন্ধ করে বিশ্বাস করে পালিয়েছিলাম আপনার সাথে সুখে সংসার করব বলে। আর আপনি কি করলেন? আপনি আমার স্বপ্নের সোনার সংসারটা ভেঙে ঘুরিয়ে দিয়েছেন। নিজের পরিবারের জন্য আমাকে ছেড়ে দিলেন। আরে যখন সবচেয়ে বেশি আমার আপনাকে প্রয়োজন ছিল তখন আপনি আমাকে একা ফেলে চলে গিয়েছিলেন। শুধু তাই নয়, আরেকটা বিয়েও করেছেন। আর এখন যখন নিজেকে সামলে নিয়েছি, আপনাকে ছাড়া থাকতে শিখেছি, তখন কেন আমার জীবনে এসেছেন? আমার সুখটা কি আপনার সহ্য হচ্ছে না? শরীফের চোখ দিয়ে পানি পড়ছে। এক দৃষ্টিতে চেয়ে আছে সাদিয়ার দিকে। সাদিয়ার চোখ দিয়ে আজ পানি পড়ছে না। সাদিয়ার চোখ দিয়ে পানি না পড়লো, তার চোখের দিকে তাকালে বোঝা যাচ্ছে কতটা কষ্ট, যন্ত্রণা রয়েছে ওই চোখে। সাদিয়া এবার শান্ত কণ্ঠে বলে উঠল, আপনি প্লিজ আপনার জীবনটা গুছিয়ে নিন। আমাকে আমার জীবনটা গুছিয়ে নিতে দিন। আমি ভুলে যাব আপনার সাথে আমার দেখা হয়েছিল কখনো। কথাগুলো বলে সাদিয়া দাঁড়ায় না, বেরিয়ে যায় হসপিটাল থেকে। সাদিয়ার যাওয়ার দিকে তাকিয়ে শরীফ মনে মনে বলে উঠল, তোমার একটা কথা ভুল নয়, সবাই সত্যি বলেছে। তুমি তোমার জায়গায় ঠিক আর আমি আমার জায়গায়। অনেক কষ্ট দিয়েছি তোমাকে, জাজ তোমার কথাতে স্পষ্ট। এবার আমি আমার জীবনটা গুছিয়ে নেব। কথাগুলো বলে শরীফও চলে যায়। আর আলামিন এতক্ষণ সবটা হ্যাবলার মতো তাকিয়ে থেকে দেখেছে। আলামিন পুরো বোকা বনে গেছে তাদের কথা। এতক্ষণে সবটা ওর কাছে ক্লিয়ার। আর কাল মার খাওয়ার কারণটাও এতক্ষণে বুঝতে পেরেছে। কতক্ষণ আগে শরীফ সাদিয়ার কাছে গিয়ে সাদিয়ার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর রেগে বলে ওঠে, ছেলেদের সাথে এত মিশতে কে বলেছে তোমাকে? এই ছেলের সাথে এত কিসের কথা তোমার? সাদিয়াও রেগে যায় খুব। তাই সাদিয়াও রেগে বলে ওঠে, আপনার সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? আর আমি কি করব না করব সেটা কি আপনি আমাকে বলে দিবেন? হ্যাঁ, আমি বলবো। আমার কথাতেই তোমার চলতে হবে, কারণ তুমি আমার স্ত্রী। ব্যাস, সাদিয়ার রাগ হতে আর কি লাগে। তাই ঠাস করে তখন শরীফের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তারপর কি হয়েছে সবাই জানেন। শরীফ বাড়িতে এসে সারা বাড়িতে কেরোসিন তেল ফেলছে। শরীফের চোখ আগুনের মতো লাল হয়ে আছে। বাড়ির সবাই শরীফকে থামাতে চাইছে, কিন্তু কারো বাধাই মানছে না শরীফ। একসময় শরীফের বড় ভাই এসে একটা চর বসিয়ে দেয় শরীফের গালে। শরীফ থেমে যায়। আর তখন শরীফের বড় ভাই বলে ওঠে, এসব পাগলামি করার মানে কি? বাড়িটা কি জ্বালিয়ে দিবি নাকি? সব শেষ করে দিব আমি, সব শেষ করে
তোদের জন্য আমার সাদিয়া আজ মা ডাক থেকে বঞ্চিত। সবকিছুর জন্য তোরা দায়ী। মানে কি বলছিস তুই এসব? ঠিকই বলছি আমি, তোরা খুনি, তোরা সবাই খুনি। আমি থাকবো না এই বাড়িতে, চলে যাব আমি আমার সাদিয়ার কাছে। সাদিয়াকে ছাড়া এক একটা দিন আমার জাহান্নামের শাস্তির মতো লাগছে। কথাগুলো বলে শরীফ বের হতে নিলে শরীফের মা পথ আগলে দাঁড়ায় আর বলে ওঠে, আর এক পা বাইরে বের হলে আমার মরা মুখ দেখবি তুই। ওই মেয়ের কাছে যেতে দিব না আমি তোকে। তুই যদি ওই মেয়ের কাছে যেতেই চাস তো আমাকে কবর দিয়ে যা, আর যদি সেটা না চাস তো চুপচাপ রুমে যা। আজ তুই বেছে নিবি তুই কাকে চাস, মা নাকি বউ। শরীফ একটা তাচ্ছিল্য হাসি দিল, যেটার মানে কেউ বুঝলো না, কিন্তু পরক্ষণেই সবার অন্তরাত্মা কেঁপে উঠল। শরীফের হাত থেকে গল গল করে রক্ত পড়ছে, একটা ফুলদানি দিয়ে হাতে আঘাত করেছে। শরীফকে এই অবস্থায় দেখে ওর মা এগিয়ে আসতে নিলে বলে উঠল, একদম আসবে না আমার কাছে। তুমি আমার মা হয়ে আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছো, আমার সুখ কেড়ে নিয়েছো। আসবে না তুমি আমার কাছে। শরীফ, কি করলি তুই এটা? উত্তেজিত হয়ে শরীফের বাবা বলল। শরীফ আবারও তাচ্ছিল্য হাসলো, তারপর বলে উঠল, আমাকে তোমার বউ বলেছে যে কোনো একজনকে বেছে নিতে, হয়তো বউ নয়তো মা, কিন্তু আমি কোনোটাই পারবো না, তাই নিজেকে শেষ করে দিব আমি। কথাটা বলে শরীফ আবারও ফুলদানি দিয়ে মাথায় আঘাত করে। তখন শরীফের বড় ভাই আর বাবা গিয়ে আটকায়। অনেক কষ্ট করে শরীফকে থামায় তারা। অনেক রক্ত ঝরছে, সবাই অস্থির হয়ে গেছে শরীফকে এই অবস্থায় দেখে। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানে। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।